শাড়ির আঁচল ফেলে এভাবে বুক দেখানোর মানে কি? আর বিয়ের শাড়ি পাল্টানোর দরকার কি ছিল? বাসর ঘরে ঢুকেই বর রোহান রাগী সুরে কথা বলল। বিয়ের রাতে স্বামীর মুখে এরকম কথা শুনে নীলিমা অবাক হয়ে যায়। আজই তার বিয়ে হয়েছে রোহানের সাথে। বিয়ের রাতে স্বামীর থেকে এরকম কথায় চমকে ওঠাটাই স্বাভাবিক। সন্ধ্যার কিছু পরে সেই বাসায় এসেছে। তখন থেকে একটা রুমে একাই বসে আছে। রোহানের আসার নাম গন্ধ নেই। মাঝে কয়েকবার অবশ্য এবাড়ির লোকজন এসেছে। নানা জনে নানা কথাও বলছে। রোহানের বোন কিছুক্ষণ আগে এসে বলে গিয়েছিলেন শাড়ি পাল্টে সাধারণ শাড়ি পরতে। সে কথা মতোই নীলিমা শাড়ি পাল্টেছে। নীলিমা নিচে নেমে এসে আমতা আমতা করে বলল, আপু একটু আগে বলেছিলেন শাড়ি পাল্টাতে, এজন্য। রোহান এবারও রাগী গলায় বলল, বিয়ে তো আপু করেনি যে আপুর কথায় সব চলবে। নীলিমা এবার অবাক হয়ে যায়। কি বলবে বুঝতে পারে না। বাসরাত নিয়ে প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে। নীলিমার মনে হতে থাকে তার স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। তার বাবা জোর করেই তাকে এই বিয়েতে বাধ্য করেছে। সেদিন, দেখ নীলিমা, যা বলছি সেটাই ফাইনাল। বাবা, রোহানরা ধনী, সে তুলনায় আমাদের কিছুই নেই। চুপ কর। তারপরও তো ওদের পরিবার এই বিয়েতে রাজি। বাবা, এর কারণ হচ্ছে রোহানের প্রথম স্ত্রী মারা গেছে। আমি তার দ্বিতীয় স্ত্রী হতে যাচ্ছি। আমি কখনোই এই বিয়েটা করতে পারবো না। বয়স তো বাড়ছেই, আর কতকাল বাপেরটা খাবি? এবার জামাইয়েরটা খেয়ে বাপকে একটু নিস্তার দে। নীলিমা একটু চুপ থেকে আবারও বাবাকে বলল, বাবা, আমি কি এমন করেছি যে আমার থেকে নিস্তার চাচ্ছ? মেয়ে বড় হলে বিয়ে করবে, এটাই স্বাভাবিক। তুই রাজি হবি না কেন? হ্যাঁ, এজন্য আমার চেয়ে বয়সে বড় একজনের দ্বিতীয় স্ত্রী হিসাবে তার কাছে পাঠিয়ে নিস্তার পেতে চাচ্ছ তো? ঠিক আছে, আমি বিয়েই করব, নিস্তার দেব তোমাদের, মনে থাকে যেন, বলে বাবা রুম থেকে বের হয়ে যায়। এরপর নীলিমার সাথে বিয়ে হয় রোহানের। বিয়ের প্রথম রাতেই নীলিমা বুঝতে পারে কোথায় এসে পড়েছে সে। সারা জীবন হয়তো স্বামীর গুঞ্জনাই সহ্য করে যেতে হবে। সে যে দ্বিতীয় স্ত্রী। রোহান এক পাশ হয়ে শুয়ে আছে। নীলিমা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বুঝতে না পেরে বিছানার আর এক পাশে শোয়। তখনই রোহান চিৎকার দিয়ে উঠে বলল, এখানেই কেন? ঘরে কি জায়গা কম আছে? নীলিমা ক্ষীণকণ্ঠে বলল, তাহলে কোথায় ঘুমোবো? বাসায় অনেকগুলো রুম আছে, যেখানে ইচ্ছা যাও, কিন্তু আমার বিছানায় না। আপনি যদি একটু কষ্ট করে বলে দিতেন কোথায় থাকবো, তাহলে ভালো হতো। আমি আগে আসিনি তো কখনো, তাই চিনি না। আজকে পারবো না। পারলে সোফায় ঘুমো, কষ্ট হলে নিচে থাকতে পারো, কালকে দেখিয়ে দিব কোথায় থাকবে। এটুকু বলেই রোহান কাঁথা দিয়ে মাথা ঢেকে ঘুমিয়ে যায়। নীলিমা সাহস পায়নি রোহানকে ডাকার। সে উঠে রুম থেকে বের হয়ে যায়। নীলিমা সোফায় এসে বসে। হঠাৎ করে কেন যেন মরে যেতে ইচ্ছা করছে তার। মনে হচ্ছে এই পৃথিবীতে নীলিমার আর প্রয়োজন নেই। না হলে কেনই বা তার বাবা মা একজনের দ্বিতীয় স্ত্রী হিসাবে পাঠাবে? আর কেনই বা সে স্বামীর সাথে শোয়ার অধিকার পাবে না? কি এমন পাপ করেছিল সে, যার জন্য তাকে এই শাস্তি পেতে হচ্ছে? নীলিমা নিজেকে আর আটকে রাখতে পারে না। শত চেষ্টায়ও যেন চোখের জল বাদ দিতে পারছে না। গাল বেয়ে গড়িয়ে পড়া পানি নীলিমার শাড়ি পর্যন্ত ভিজিয়ে দিচ্ছে। সারা রাত বেলকনিতে দাঁড়িয়ে কাটিয়ে দেয় নীলিমা। বারান্দার গ্রিল ধরে সারা রাত যত চোখের পানি ফেলেছে, এত পানি মনে হয় সারা জীবনও ফেলেনি। তবু কাউকে অভিশাপ দেয়নি সে। নিজের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়ার জন্য বাবা মাকেও না, বিয়ের প্রথম রাতে রূঢ় আচরণ করা স্বামীকেও না, বরং কায়মনোবাক্যে প্রার্থনা করেছে যাতে সৃষ্টিকর্তা তার জীবনটাই কেড়ে নেন। এভাবে বেঁচে থাকার চেয়ে নিজের স্বপ্নগুলো বিসর্জন দিয়ে জগতের মায়া ত্যাগ করে মরে যাওয়াও ভালো। এভাবে কখন যে রাত কেটে যায় নীলিমা টেরও পায় না। ফজরের আজান শুনে বুঝতে পারে সে। সেখান থেকে সে চলে আসে। নীলিমা অজু করে নামাজ পড়ে এসে বেলকনিতে দাঁড়িয়ে থাকে আবারও। রোহান একটু পরে সে নীলিমাকে দেখে বলল, সকাল সকাল এভাবে বেলকনিতে দাঁড়িয়ে থেকে নিজেকে সবার সামনে দেখানোর মানে কি? আমার ঘরে কি জায়গা দেয়নি নাকি যে বেলকনিতে এসে নিজেকে এভাবে প্রদর্শন করতে হবে? নীলিমার বেশ বলতে ইচ্ছা করছে, স্বামীর বিছানায় শোয়ার অধিকার দেননি মানেই তো ঘরে থাকার জায়গা দেননি, কিন্তু আর বলে না। না জানি এটা শুনে রোহান আরো কি করবে। নীলিমাকে চুপ করে থাকতে দেখে রোহান আরো জোরে বলল, একবার বললাম, কথা কানে যায় না? নীলিমা আর কিছু না বলে রুমের দিকে চলে আসে। রোহানের মা রান্নাঘরে কাজ করছে। তখনই নীলিমা সেখানে গিয়ে বলল, মা, আমি সাহায্য করি। তার শাশুড়িমা ঘুরে তাকিয়ে বলল, না না মা, আমি করছি। রাতে তোমার কোনো সমস্যা হয়নি তো? নীলিমা একবার ভাবলো যে ছেলে তার স্ত্রীকে নিজের সাথে থাকতে দেয় না, তার সাথে সমস্যা কি হবে, কিন্তু সেরকম কিছু না বলে হাসি মুখেই বলল, না মা, কোনো সমস্যা হয়নি। রোহানের মা একটু সন্দেহের দৃষ্টিতেই তাকালেন, যেন মনে হয় আশা করেছিলেন নীলিমা একগাদা সমস্যার কথা বলবে। সেরকম কিছু না হয় একটু অবাকই হয়েছেন, কিন্তু সেজন্য কিছু বললেন না। আচ্ছা তুমি যাও মা, আমি নাস্তা নিয়ে আসছি। মা, আমিও আপনাকে সাহায্য করি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। রোহানের মা এবার হাসি মুখে সাই দিয়ে বলল, তোমার সাথে আর পারলাম না, ঠিক আছে এসো তাহলে। নীলিমা বলল, মা, উনি কি পছন্দ করে কিছুই তো জানি না। সকালে নাস্তা খান কখন? রোহানের কথা বলছো তো? ও সকালে 1 কাপ কফি খায়, এরপর নাস্তা খেয়ে অফিসে চলে যায় 8টার মধ্যে। এখন কি তাহলে কফি দিব? হ্যাঁ দাও। ওকে মা। নীলিমা খুঁজে খুঁজে সব বের করে কফি বানিয়ে রোহানের রুমে নিয়ে যায়। রোহান খাটে বসে আছে। আপনার কফি? রোহান না নিয়েই জিজ্ঞাসা করে, কে বানিয়েছে এটা? নীলিমা ভয়ে ভয়ে বলল, আমি। রোহান এবার চিৎকার দিয়ে বলল, কে তোমাকে সাহস দিয়েছে আমার জন্য কফি বানানোর?
পাল্টানোর? আমি বলেছিলাম। রোহানের চিল্লাচিল্লিতে নীলিমার শাশুড়ি মা তড়িঘড়ি করে এসে বলল, কি হয়েছে বাবা রোহান, এভাবে চেঁচাচ্ছিস কেন? রোহান তার মাকে বলল, ও সাহস হয় কি করে যে আমার জন্য কফি বানিয়ে আবার আমাকে দেয়? কে এত সাহস দিয়েছে ওকে? কি যাতা বলছিস? তোর বউ তোকে দিলে দোষের কি আছে? এজন্য এভাবে চিৎকার করবি নাকি? রোহান আরো উচ্চস্বরে বলল, কিসের বউ? তোমরা নিজেরা আমার বউ বানিয়ে দিয়েছো। আমি বলেছিলাম ওকে আমার বউ হতে। নীলিমা এই কথা শুনে নিজেকে আর ধরে রাখতে পারে না, হাত দিয়ে মুখ ঢেকে সবার সামনেই কাঁদতে শুরু করে। রোহান যেন আরো ক্ষেপে যায়। এভাবে ফিচফিচ করে কাঁদার মতো কিছুই বলিনি। কাঁদতে মন চাইলে অন্য কোথাও গিয়ে কাঁদো, আমার সামনে এত ঢঙের দরকার নেই। রোহানের মা নীলিমাকে রোহানের রুম থেকে বের করে নিয়ে আসেন। নীলিমাকে নাস্তার টেবিলে বসিয়ে দিয়ে বলল, তুমি বসো, আমি রোহানকে নাস্তা দিয়ে আসছি। নীলিমা অঝরে কাঁদতে থাকে। শাশুড়ি মা সেখান থেকে চলে যায়। রোহানকে নাস্তা দিয়ে একটু পরে নীলিমার কাছে এসে দেখে নীলিমা তখনও কাঁদছিল। নীলিমাকে আদর করে বলল, তুমি আমাকে মিথ্যা বলেছিলে, এটা আগেই বুঝেছিলাম। নীলিমা বসা থেকে উঠে অবাক হয়ে তাকায়। শাশুড়ি বলল, তুমি বললে না যে রাতে কোনো সমস্যা হয়নি? হয়েছে তো জানি, কি হয়েছে সেটা বলো। নীলিমা কান্নার কারণে কথাই বলতে পারছিল না। দেখো মা, তোমার মানিয়ে নিতে কষ্ট হবে, কিন্তু আমার বিশ্বাস রোহানকে তুমিই ঠিক করতে পারবে। আর তোমার যদি কোনো কষ্ট হয় তাহলে তুমি আমাকে বলো, কিন্তু রোহানকে কিছু বলতে যেও না। নীলিমা এবার শাশুড়িকে প্রশ্ন করে বলল, আচ্ছা মা, ওনার কি হয়েছিল বলবেন কি? আমি আসলে হুট করেই বিয়েটা করে ফেলেছি, কোনো প্রকার প্রস্তুতি ছাড়াই, তাই তেমন কিছু জানি না। হ্যাঁ অবশ্যই, স্ত্রী হিসাবে তোমার তো অবশ্যই জানা উচিত। রোহানের মা নীলিমাকে পাশে বসিয়ে বলতে শুরু করলেন, রোহান আগে কতটা খারাপ ছিল তুমি কল্পনাও করতে পারবে না। ভাবতে পারো মা কেন তার ছেলেকে খারাপ বলবে, কিন্তু এটাই সত্যি। রোহান আগে মাদকাসক্ত ছিল, নিজের গ্যাং ছিল, খারাপ ছেলেদের সাথে উঠা বসা ছিল, বিভিন্ন অপরাধে কয়েকবার থানা পর্যন্ত গেছে। তোমার বাবার ক্ষমতায় হয়তো ওকে বের করে এনেছি, কিন্তু ও শুধরায়নি। তখন আমি আর তোমার শ্বশুর সিদ্ধান্ত নেই রোহানের বিয়ে দিয়ে দিব। রোহানের মা থেমে যায়। নীলিমা কৌতূহলী হয়ে শুনে বলল, তারপর? রোহানের মা আবার বলতে থাকেন, তারপর একটা মেয়ে দেখে রোহানের বিয়ে দেই। রোহানের সম্মতি ছিল না, কিন্তু আমরা এক প্রকার জোর করেই রোহানকে রাজি করাই। রোহানের সাথে বিয়ে হয় অনামিকার। আমরা ভেবেছিলাম রোহান বিয়ের পর অনামিকার সাথে ঝামেলা করবে, কিন্তু অনামিকা মেয়েটার হাতে জাদু ছিল মনে হয়। কিভাবে রোহানকে ঠিক করে ফেললো বুঝতেই পারিনি। 6 মাসের মধ্যে আমার বখাটে ছেলে মানুষ হয়ে যায়। তো ওনার কি হয়েছিল মা? মানে আপনার ছেলের প্রথম স্ত্রী মারা গেলেন কিভাবে? সে কথা জানতে চেও না মা, দুর্ভাগ্য কাকে বলে। রোহান অনেকটা নিজ হাতেই তাকে মেরেছে। নীলিমা অবাক হয়ে যায়, নিজ হাতে মেরেছে মানে? রোহান আর অনামিকার সংসার খুব ভালো চলছিল। একদিন রোহান আর অনামিকার কথা কাটাকাটি হয়, কিছু নিয়ে অনেক ঝগড়া হয়। রোহান সে রাতে অনামিকার গায়ে হাত তোলে। অনামিকা এতে অনেক কষ্ট পায়। যাই হোক, এক পর্যায়ে অনামিকা বলে রোহান যতদিন ক্ষমা না চাইবে ততদিন সেই সংসার করবে না। রোহানও বলে সে ক্ষমা চাইবে না। এরপর অনামিকা বেরিয়ে যায় ঘর থেকে। রোহানের মা শাড়ির আঁচলে চোখ মোছেন। নীলিমা শোনার অপেক্ষায় থাকে। রোহানের মা বলতে থাকেন, সে রাতেই অনামিকা বেরিয়ে যায়। আমি আটকাতে গেছিলাম, কিন্তু রোহান আমায় বাধা দেয়। পরদিন সকালে খবর পাই অনামিকা রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে, হসপিটালে ভর্তি। রোহান এটা শুনে কষ্টে দৌড়ে দেখতে যায় অনামিকাকে। অনামিকার বেডের পাশে দাঁড়িয়ে পড়ল। কালকের জন্য সরি বউ। সরি তো আমি, আমার জন্যই এত কিছু হলো। ভুল কিছু করলে ক্ষমা করে দিও আমায়। রোহান একটু রেগে গিয়েই বলল, কি যাতা বলছো? ডাক্তার বলেছে তুমি সুস্থ হয়ে যাবে। ডাক্তারের কাজই তো আশ্বাস দেওয়া রোহান, তুমি আমায় ক্ষমা করে দিও। ভুল তো আমি করেছি অনামিকা, ক্ষমা তো আমার চাওয়ার কথা। অনামিকা মুচকি হেসে বলল, তার মানে কিছু মনে করনি তো? আরে না, দোষ তো আমার। অনামিকা হাসির পরিধি আরো বাড়িয়ে দেয়, শক্ত করে চেপে ধরে রোহানের হাত। তারপরে হঠাৎ অনামিকার মা থেমে যায়। অনামিকা মন্ত্রমুগ্ধের মতো শুনছিল, বুঝতে পারে মায়ের কষ্ট হচ্ছে বলতে, জোর করে না। রোহানের মা একটু থেমে আবার বলল, তারপর? রোহানের হাত ধরেই অনামিকা বমি করে দেয়, রক্ত বমি। তারপর সে নিস্তেজ হয়ে যায়। দ্রুতই ডাক্তার এসে সব চেক করে, তারপর বলল, আসলে রুগী আর নেই। রোহান কেঁদে উঠে চিৎকার দিয়ে। সেদিন রোহানের হাত ধরেই অনামিকা চলে যায় ওপারে। নীলিমারও কষ্ট হতে থাকে। ছেলেবেলায় তার দাদির মৃত্যু দেখেছিল, কি ভয়ঙ্কর সেই মৃত্যু। পুরো বাড়িকে কান্নাপুরি বানিয়ে দিয়েছিল দাদির মৃত্যু। ছোট্ট রোহানের মনে সেটা ভালোভাবেই আঁচড় কাটে। মা বলল, এরপর থেকে রোহান কেমন যেন বদলে গেছে। প্রথম কয়েকদিন কারোর সাথে কথা বলতো না, একদম একা একা থাকতো। অফিসে যেত না, কোনো কাজ করতো না, সারাক্ষণ নিজের রুমে বসে থাকতো। কখনো অনামিকার ওড়না নিয়ে, কখনো জামা নিয়ে, কখনো বা অন্য কিছু নিয়ে। এরপর আমাদের জোড়াজুড়িতে একটু স্বাভাবিক হয়, অফিসে যাওয়া শুরু করে। কিন্তু অনামিকা স্মৃতি ভুলতে পারেনি কখনোই, এমনকি এখনো না। নীলিমা অনেকক্ষণ পর কথা বলল, জানি মা, যে মানুষটা ওনাকে স্বাভাবিক করেছে তার স্মৃতি ভোলা এত সহজ না। হ্যাঁ, কিন্তু গত কয়েকদিন ধরে রোহান আবার আগের মতো হয়ে যাচ্ছে, আবার মাদক নেওয়া শুরু করেছে। দেরি করে বাসায় আসে, আমাদের সাথে একদমই কথা বলে না। সব ঠিক হয়ে যাবে মা, দোয়া করি মা তোমাদের জন্য। রাতে রোহান বাসায় আসে, দেখেই বোঝা যায় নেশা করে এসেছে। নীলিমা রোহানের জন্য পানি নিয়ে যায়, পানি হাতে নেয়, কিন্তু কিছুই বলে না। এরপর আবার খাবার খেতে ডাকে। ভেবেছিলাম গাল মন্দ করবে, কিন্তু তাও কিছু বলল না। খাবার খেতে উঠে বের হয়ে যায়। খাবার খেয়ে এসে দেখে নীলিমা খাটে শুয়ে আছে। রোহান তা দেখে বলল, কাল মানা করেছিলাম না এখানে শোয়ার জন্য? এরপরও এখানে এসেছো কোন সাহসে? কোথায় থাকবো সেটা তো
বলে দেননি। সারাদিন ঘোড়ার ঘাস কেটেছো নাকি যে এখনো জানো না কোথায় থাকবে? না, জানি না, আপনি বলে দিন। রোহান হঠাৎ কেন যেন ক্ষিপ্ত হয়ে বলল, মুখে মুখে তর্ক করা আমি একদমই পছন্দ করি না। আমি তো আপনার সাথে তর্ক করছি না, আপনি একটা কাজ করতে নিষেধ করেছেন, তাই জানতে চাইছি কি করব। আপনি অযথাই ভুল বুঝছেন। আবার বলেই রোহান হঠাৎ করেই এগিয়ে এসে নীলিমার গালে সজোরে চড় বসিয়ে দেয়। নীলিমা এরকম কিছুর জন্য প্রস্তুত ছিল না। গালে হাত দিয়ে নিজেকে সামলে ভয়ে ভয়ে রোহানের দিকে তাকায়। কিছু বুঝে ওঠার আগেই রোহান নীলিমাকে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দেয়। রোহান হঠাৎ কেন এরকম করছে নীলিমা বুঝতে পারে না। উঠে দাঁড়ানোর আগেই রোহান নীলিমা চুলের মুঠি ধরে টেনে আবার গালে চড় মারে। নীলিমা এবার আর নিজেকে আটকাতে পারে না, গলা দিয়ে আওয়াজ বের হয়ে যায়, মা, ও মা। রোহানের মা শুনতে পান, দ্রুত ছুটে আসেন রুমে। মা রোহানের কাছ থেকে নীলিমাকে ছাড়িয়ে নিয়ে বলল, রোহান তুই কি পাগল হলি নাকি? কি সব করছিস? মেয়েটাকে এভাবে মারছিস কেন? এসবের মানে কি? হ্যাঁ? রোহান চিৎকার দিয়ে বলল, আবার বউ বউ করছো? বউ হয় মানে কি? তোমরা জোর করে বউ বানিয়ে দিয়েছো। আমি বলেছিলাম আমাকে ওর সাথে বিয়ে দিতে? কোথাকার কোন নষ্টা মেয়েকে আমার বউ বানিয়েছো, তাও আমাকে না বলেই। নীলিমা এসব কথা শুনে আরো জোরে জোরে কাঁদতে থাকে। আর এখানে একটি অভাগী মেয়ের সংসার দেখিয়ে আমাদের গল্প শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, মেয়েটি কি পারবে তার স্বামীর সংসার করতে, নাকি এভাবে নির্যাতনের শিকার হতে হবে সবসময়? ছেলেটি কি ভালো পথে ফিরে আসবে? সবটা জানতে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য। গল্পটির ভাবনা ও পরিচালনায় হাশেম রাজু, চিত্রগ্রহণ শিহাব ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস। ধন্যবাদ।